হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডি তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকে তোমাদের দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট পার্ট নাম্বার 4। আশা করছি তোমরা সকলেই সলভ করে নিয়েছো। এখন আমরা তার সলিউশন দেখবো। তোমরা সলিউশন কমপ্লিট দেখো, তারপর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার এই মক টেস্টে কত নাম্বার আসছে, ঠিক আছে, নেগেটিভ মার্ক মিলিয়ে। আর তোমরা যারা এখনো দেওনি তোমাদেরকে বলে রাখছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও। এই দুই গ্রুপে কিন্তু তোমাদের এই সমস্ত মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। সেই সমস্ত মক টেস্টগুলো তোমরা ডাউনলোড করো এবং আজকের মক টেস্টটি তোমরা দেওয়ার পরেই কিন্তু এসে এই সলিউশনটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবে, ঠিক আছে। শুধুমাত্র মক টেস্টের সলিউশন দেখলে কিন্তু হবে না, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। তাই তোমরা আগে নিজেরা সলভ করবে, তারপরেই এসে সলিউশন দেখবে, ঠিক আছে। তাহলে যারা যারা তোমরা কমপ্লিট করেছো তোমরা এখন এই সলিউশন ভিডিওটি দেখো, কমপ্লিট ভিডিওটি দেখবে। কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশেষে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কার কত মার্কস আসছে, ঠিক আছে। চলো দেখো, প্রথম প্রশ্ন বলেছে সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে এটা কিসের, জীবন বিজ্ঞানের কোশ্চেন, কিন্তু না, ভৌত বিজ্ঞানের। দেখো এখানে রশ্মি সম্বন্ধে যেহেতু বলেছে, সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে। অপশন আছে বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, নাকি কোনোটিই নয়। এখানে রাইট আনসার হয়ে যাবে খ, অতিবেগুনি রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে একটি গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব যদি 64 হয় তাহলে ওর বাষ্প ঘনত্ব কত হবে। অপশন আছে 64, 32, 16, নাকি 128। আমরা জানি যে আণবিক গুরুত্ব সমান সমান কি হয়, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে, বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক গুরুত্ব বাই 2। এবার এই 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কত আসছে, কাটাকাটি করলে আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার খ, 32, ঠিক আছে। তাহলে কোনো একটি গ্যাসের আণবিক গুরুত্ব যদি 64 দেওয়া থাকে তাহলে ওর বাষ্প ঘনত্ব কত হবে, 32। এবারে যদি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 দেওয়া থাকে তাহলে ওর আণবিক গুরুত্ব কত হবে, সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে 32, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে লিখে দেওয়া আছে, বলেছে বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু আণবিক ভর বাই 2। আর আণবিক ভর আমাদের 64 দেওয়া ছিল, 64 বাই 2 সমান সমান হলো 32, বোঝা গেল। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ উষ্ণতা এবং চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন যদি আমাদের 500 সিসি দেওয়া থাকে এবং উষ্ণতা আমাদের স্থির বলেছে, উষ্ণতা কি কনস্ট্যান্ট থাকলে 700 mmHg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। এবারে দেখো এখানে আমাদের V1 দিয়ে দেওয়া আছে, এটা V1, এটা V1, এটা আমাদের P2, ঠিক আছে, P2। আর এখানে আমাদের V2 বের করতে হবে। এবারে দেখো আমরা এই সূত্রটা দিতে পারি তো, P1 V1 ইকুয়ালস টু P2 V2, কিন্তু এখানে আমাদের P1 কোথায়, P1 এক জায়গায় লুকিয়ে আছে, সেটা হলো এই দেখো এখানে লেখা আছে প্রমাণ উষ্ণতা এবং চাপে, মানে STP তে, স্ট্যান্ডার্ড প্রেশার অ্যান্ড টেম্পারেচারে আমাদের প্রেশারটা ধরে নিতে হবে। এবারে নেক্সট স্লাইডে দেখো এখানে এই যে STP-তে আমরা প্রমাণ চাপ মানে জানি কত, 760 mmHg, এটাকে আমরা P1 হিসেবে ধরে নেব। তারপর P2 দেওয়া আছে আমাদের 700 mmHg, V1 আমাদের দেওয়া ছিল 500 সিসি, আর V2 আমাদের বের করতে হবে। এবারে আমরা সূত্রটা দিতে পারি, যেহেতু আমাদের P1 P2 V1 V2 সব কিছু জানা আছে, আমরা সূত্রটা দিয়ে দিলাম যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন এখান থেকে যদি আমাদের V2-র মান বের করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে এই P2টাকে আমরা এই P1 V1-এর নিচে নিয়ে চলে আসবো। এবারে P1 V1 বাই P2 এটার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের যেটা আনসার বেরোচ্ছে সেটা হলো ক নাম্বার। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আমাদের যে V2 বের করতে বলেছে বা অন্তিম আয়তন, সেই অন্তিম আয়তন হবে 542.86 সিসি, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোনো পদার্থের ভর ও মোল সংখ্যার মধ্যে সম্পর্ক কি, মানে মোলের সূত্র আমাদের এখানে জিজ্ঞেস করেছে। অপশানগুলো দেখে নাও তোমরা। দেখো অপশান বলেছে মোল সংখ্যা সমান সমান গ্রাম আণবিক ভর বাই ভর, মোল সংখ্যা সমান সমান ভর বাই গ্রাম আণবিক ভর, মোল সংখ্যা সমান সমান ভর গুণ গ্রাম আণবিক ভর, নাকি মোল সংখ্যা সমান সমান ভর বাই গ্রাম পারমাণবিক ভর। এখানে মোল সংখ্যার সূত্র আমরা সকলেই জানি যে মোল সংখ্যা সমান সমান গিভেন ওয়েট, মানে যে ভরটা আমাদের দেওয়া থাকবে সেই ভর বাই ওই মৌলের গ্রাম আণবিক ভর। তাহলে আমাদের খ নাম্বার হয়ে যাবে রাইট আনসার, মোল সংখ্যা সমান সমান ভর বাই গ্রাম আণবিক ভর, ঠিক আছে। চলো নেক্সট ইজি কোশ্চেনগুলো কিন্তু একদম, হ্যাঁ দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হবে। উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে আয়তন ও ঘনত্ব উভয়ই কমবে, নাকি আয়তন ও ঘনত্ব উভয়ই বাড়বে, নাকি আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, নাকি আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। খুব ইজি কোশ্চেন। উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কঠিন বস্তু কি হয়ে যাবে, তরলে পরিণত হবে, আর তরল বস্তু গ্যাসে পরিণত হবে। এবারে গ্যাসে যখন পরিণত হবে তার আয়তন বাড়বে এবং ঘনত্ব কমবে, ঠিক আছে, আমাদের রাইট আনসার হয়ে যাবে গ। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে একটি কাচের স্ল্যাবে আলোক রশ্মি আপতিত হলে আপতন কোণের মান কত হবে। একটি কাচের স্ল্যাব দেওয়া আছে, দেখো নেক্সট স্লাইডে, এই হলো একটি কাচের স্ল্যাব, এখানে একটি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপতন কোণের মান কত হবে, তাই তো আমাদের জিজ্ঞেস করেছে আপতন কোণের মান কত হবে। হ্যাঁ তোমরা দিয়েছো সকলেই রাইট আনসার, এখানে আমাদের আনসার হয়ে যাবে ক নাম্বার 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি হয়ে যাবে আপতন কোণের মান। কিভাবে দেখো,
আমরা যদি এটাকে একটা স্লাইড ধরে নেই আর এখানে যদি আলো এইভাবে আপতিত হয়, এইভাবে প্রতিফলিত হয়ে যায়, তাহলে আমরা লম্বভাবে একটা কি অভিলম্ব টানি। এবারে অভিলম্ব থেকে আপতিত রশ্মির যে কোণ, সেই কোণটাকে আমরা কি বলি? আপতন কোণ। আর এই অভিলম্ব থেকে প্রতিফলিত রশ্মির যে কোণ, সেটাকে আমরা কি বলি? প্রতিফলিত কোণ। এবারে যদি এই কাচের স্ল্যাবে লম্বভাবে একটি আলো আপতিত হয়, তাহলে দেখো কি হবে, এদিকেই আপতিত হবে এবং স্ল্যাবে ধাক্কা খেয়ে আবার সেটা সেইভাবেই প্রতিফলিত হয়ে যাবে। এবারে যদি আমরা লম্বা বরাবর একটা অভিলম্ব টানি, তাহলে দেখো এখানে আমাদের অভিলম্বের সাথে আপতিত রশ্মির মাঝে কোনো কোণের সৃষ্টি হচ্ছে না। এবারে যেহেতু কোনো কোণ নেই, তাই আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? 0 ডিগ্রি। বুঝতে পারলে? প্রতিফলন কোণেরও কিন্তু মান তাই হবে 0 ডিগ্রি। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি নির্ভর করে না। পাতলা প্রিজম, ঠিক আছে, সাধারণত বড় প্রিজম হয় আর পাতলা প্রিজমগুলি ছোট ছোট হয়, এই যে এরকম। এই পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি নির্ভর করবে না বা ডেভিয়েশন নির্ভর করে না। রশ্মির চ্যুতি নির্ভর করে না অথবা ডেভিয়েশন নির্ভর করে না। অপশন আছে আপতন কোণের উপর, মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর, সংকট কোণের উপর, নাকি প্রিজমের প্রতিসরাঙ্কের উপর। এখানে যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হলো আপতন কোণের উপর। আমরা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির সূত্র জানি, ডেল্টা ইকুয়ালস টু a ইন্টু মিউ মাইনাস 1। দেখো নেক্সট স্লাইডে লেখা আছে যে ডেল্টা ইকুয়ালস টু a ইন্টু মিউ মাইনাস 1। এখানে a হলো সেই তোমার প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ, এই মিউ হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এখানে কিন্তু আপতন কোণ বলতে কিছু নেই, তাই এই পাতলা প্রিজমের চ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে না। বুঝতে পারলে? চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে যে 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত হবে। অপশন দেওয়া আছে 480 ওহম, 960 ওহম, 240 ওহম, নাকি 720 ওহম। খুব ইজি, আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কি হয়? পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন আর, তাই তো? ভি স্কোয়ার আপন আর, এটা পাওয়ারের সূত্র আমরা পড়েছি চলতরিতে ডিটেলসে। এবার এখানে বলেছে আমাদের ভি দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, আমাদের আর এর মানটা বের করতে হবে। এবারে সরাসরি দেখো, আমরা এখানে যদি এই আরটাকে পির জায়গায় নিয়ে যাই, তাহলে পি আসবে কোথায়? আর এর জায়গায়। এবার এখানে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে উপরে দেখো ভি স্কোয়ারের জায়গায় কি আসবে? 240 গুণ 240, ঠিক আছে, 240 বাই কত আসছে? পাওয়ারটাকে আমরা নিচে করে দেব, তার মানে নিচে আসবে 60। এবারে এই সমস্ত কিছু কাটাকাটি করে আমাদের যেটা আনসার আসবে সেটা হলো অপশন নাম্বার খ, 960 ওহম। তাহলে 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত হবে? 960 ওহম। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, এখানে 9 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলেছে লাইভ তারের বর্ণ কি হয়। অপশন দেওয়া আছে হালকা নীল, সবুজ, হলুদ, নাকি বাদামি। লাইভ তারের বর্ণ কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, বাদামি রঙের হয় লাইভ তার, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন রশ্মিটির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আমরা অনেকগুলো রশ্মি পড়েছি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ডেল্টা রশ্মি, ঠিক আছে। এই সমস্ত রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি? খুব ইজি এবং ইম্পর্টেন্ট, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি বা গ, গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আলফা নয়, বিটাও নয়, গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে প্রতিটি বিটা কণার আধান কত। অপশন আছে +1 একক, -1 একক, 0 একক, নাকি +2 একক। প্রতিটি বিটা আধানের একক কত? এই যে আমরা বিটা ডিকে পড়ি, যে একটা বিটা কণা বেরিয়ে যায়, আলফা কণা বেরিয়ে যায়, এই যে বিটা কণা, এই বিটা কণার আধান কত? এখানে রাইট আনসার হয়ে যাবে খ নাম্বার, -1 একক। একটি ইলেকট্রন বেরিয়ে যাবে, ঠিক আছে, -1 যেহেতু, সেই জন্যই কিন্তু যখন একটি বিটা কণা অপসারিত হয় তখন আমরা তার যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, সেখানে কিন্তু +1 যোগ করে দিই। বুঝতে পারলে? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে মৌলের যে ধর্মটি পর্যায়গত নয়। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এটা পর্যায় সারণীর একটি প্রশ্ন। বলেছে মৌলের যে ধর্মটি পর্যায়গত নয়। অপশন আছে গলনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, তেজস্ক্রিয়তা, নাকি জারণ বিজারণ ধর্ম। খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ নাম্বার হয়ে যাবে রাইট আনসার। তেজস্ক্রিয়তা কিন্তু কোনো মৌলের পর্যায়গত ধর্ম নয়। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে CO2 যৌগটিতে কতগুলি সমযোজী দ্বিবন্ধন রয়েছে। অপশন দেওয়া আছে 1টি, 2টি, 3টি, নাকি 4টি। সবার প্রথম তোমাদের মাথায় রাখতে হবে যে CO2 যৌগতে সমযোজী দ্বিবন্ধন আছে, এক বন্ধন কিন্তু নেই, ঠিক আছে। CO2 যৌগটিতে দ্বিবন্ধন রয়েছে। এবারে দেখো CO2 স্ট্রাকচারটা হয় এরকম, C++O, ঠিক আছে, আর এদিকে +O। এটা কিন্তু একটা লিনিয়ার স্ট্রাকচার। এখানে দেখো কতটি সমযোজী দ্বিবন্ধন রয়েছে, 1টি আর হলো 2টি। তাহলে CO2 যৌগটিতে যদি আমরা স্ট্রাকচার দেখি CO2 যৌগের, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে সমযোজী 2টি দ্বিবন্ধন রয়েছে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে খ নাম্বার 2টি, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? জলীয় যৌগনে সম্পূর্ণরূপে ভেঙে যাবে না, ঠিক আছে, সম্পূর্ণরূপে আয়নে পরিণত হবে না নিচের কোন যৌগটি। অপশন আছে KOH, NaOH, HNO3, নাকি NH4OH।
এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ঘ, NH4OH হলো মৃদু তড়িৎ বিশ্লেষক। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো, খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের PYQ এই কোশ্চেনটি এসেছে। বলেছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো, অপশন দেওয়া আছে NH3, H2S, CH4 নাকি H2SO4। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে H2S। ঠিক আছে, H2S হলো পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস, আর NH3 হলো ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা এই পর্যন্ত। এখানে দেখো আমাদের ক্যাটাগরি 1-এর প্রশ্ন শেষ হয়ে গেল, 15টি প্রশ্ন। এবারে নেক্সট যে 5টি প্রশ্ন রয়েছে সেই 5টি প্রশ্ন কিন্তু ক্যাটাগরি 2-র প্রশ্ন, যেখানে তোমাদের অপশনগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এর একাধিক উত্তর তোমাদের মার্ক করতে হবে, একাধিক উত্তর ঠিক হবে। ঠিক আছে, দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় না। এটা তোমাদের করানো হয়েছিল, এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কেন সেই সমস্ত অ্যাসিড ব্যবহার করা হয় না এটাও তোমাদের আমি কারণ বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে তোমরা আনসার করতে পেরেছো সকলেই। এখানে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে, দেখো ক নাম্বার হয়ে যাবে, গ নাম্বার হয়ে যাবে, আর ঘ। গাঢ় H2SO4, গাঢ় HNO3 এবং HCl এই 3টি অ্যাসিডই কিন্তু আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করি না, শুধুমাত্র ব্যবহার করে থাকি কি লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু H2SO4। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন সংকর ধাতুতে কপার পাওয়া যায়। নিচে 4টি সংকর ধাতুর অপশন দেওয়া আছে, এবারে কোনটির মধ্যে কপার থাকবে। অপশন আছে ইনভার, জার্মান সিলভার, কাঁসা নাকি স্টেইনলেস স্টিল। এখানে দেখো রাইট আনসার আমাদের হয়ে যাবে খ এবং গ, জার্মান সিলভার এবং কাঁসার মধ্যে কপার পাওয়া যায়। ইনভার্টের মধ্যে কি পাওয়া যাবে, ইনভার্টের মধ্যে পাওয়া যাবে Fe মানে আয়রন আর হলো নিকেল। তারপর এই যে আমাদের স্টেইনলেস স্টিল আছে, এই স্টেইনলেস স্টিলের মধ্যে পাওয়া যাবে Fe মানে আয়রন আর ক্রোমিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর জার্মান সিলভার, এটা বলেছিলাম যে জার্মান সিলভারে কিন্তু সিলভারই থাকবে না। ঠিক আছে, জার্মান সিলভারে কি থাকবে, জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক এবং নিকেল। আর কাঁসার মধ্যে পাওয়া যাবে কি কপার এবং এসএন মানে হলো টিন, আর কপার মানে হলো তামা। ঠিক আছে, তাহলে তামা এবং টিন মিলে তৈরি হবে কাঁসা, তারপর আর তামা, জিঙ্ক বা দস্তা আর নিকেল এই সমস্ত মিলে তৈরি হবে জার্মান সিলভার। ঠিক আছে, ইনভার হলো গিয়ে আয়রন এবং নিকেল মিলে, আর স্টেইনলেস স্টিল হলো আয়রন এবং ক্রোমিয়াম মিলে তৈরি হবে। বুঝতে পারলে? চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে সঠিক তথ্যগুলো বেছে নিয়ে লেখো। অপশন দেওয়া আছে মেথিলেটেড স্পিরিট গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ, রেকটিফাইড স্পিরিট 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ, নাকি অ্যাসিটিক অ্যাসিড জলে অদ্রাব্য, আর হলো পলিথিন জৈব অভঙ্গুর পলিমার। সঠিক তথ্যগুলো আমাদের বেছে নিতে হবে কোনগুলো সঠিক। দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে ক নাম্বার, মেথিলেটেড স্পিরিট গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ, একদম ঠিক, এটা কিন্তু অজৈব নয়, জৈব তরল পদার্থ। তারপর বলেছে রেকটিফাইড স্পিরিট হলো 95.6% মিথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ, এটাও একদম ঠিক। তারপর গ নাম্বার দেখো বলেছে যে অ্যাসিটিক অ্যাসিড জলে অদ্রাব্য, এটা ভুল, অ্যাসিটিক অ্যাসিড জলে দ্রাব্য। ঠিক আছে, তাহলে আমাদের গ নাম্বার হচ্ছে না। তারপর পলিথিন জৈব অভঙ্গুর পলিমার, একদম ঠিক, পলিথিন জৈব অভঙ্গুর পলিমার। আর জৈব ভঙ্গুর পলিমারের মধ্যে কি রয়েছে, স্টার্চ রয়েছে, সেলুলোজ রয়েছে, তারপর আমাদের প্রোটিন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখবো, 19 নম্বর প্রশ্ন বলেছে ত্বরণ ধ্রুবক থাকলে অ্যাসিলারেশন কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে নিচের কোন সূত্রগুলি প্রযোজ্য। অপশন হচ্ছে S = UT + ½ AT স্কোয়ার, V = U + AT, নাকি V² = U² + 2AS। এখানে দেখো ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে বা অ্যাসিলারেশন যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের এই 3টি সূত্রই আমরা ইউজ করতে পারি। S = UT + ½ AT স্কোয়ার, V = U + AT, আর হলো V² = U² + 2AS। এই 3টি সূত্র শুধুমাত্র তখনই প্রয়োগ করা যাবে যখন আমাদের এই যে A অ্যাসিলারেশনের মান দেওয়া আছে কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট। এবং আজকের আমাদের ক্যাটাগরি 2 অর্থাৎ সেটের আজকের আমাদের লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন বলেছে আদর্শ পরিবাহীর বৈশিষ্ট্যগুলি হলো। অপশন আছে আদর্শ পরিবাহীর বেগ প্রত্যেক বিন্দুতে সময়ের সাথে পরিবর্তিত হয়, আদর্শ পরিবাহীর প্রতিটি স্তর একই বেগে একযোগে অগ্রসর হয়, নাকি আদর্শ পরিবাহীর বেগ ধারারেখ, আর লাস্ট অপশন দেওয়া আছে চাপের প্রয়োগে আদর্শ পরিবাহীর আয়তনের পরিবর্তন হয় না। এখানে আমাদের বলেছে আদর্শ পরিবাহী অথবা আইডিয়াল ফ্লুইডের বৈশিষ্ট্য কি। ঠিক আছে, এখানে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে, খ, গ এবং ঘ। ঠিক আছে, আদর্শ পরিবাহীর প্রতিটি স্তর একই বেগে একযোগে অগ্রসর হবে। ঠিক আছে, এই পাইপের মধ্য দিয়ে যদি আইডিয়াল ফ্লুইড যায় তাহলে কিন্তু একই দিকে এরা একই বেগে অগ্রসর হবে, প্রতিটি জায়গায় প্রতিটি পয়েন্টে এদের বেগ কি হবে, একই রকম হবে। তারপর বলেছে আদর্শ পরিবাহীর বেগ ধারারেখা হবে, একদম ঠিক। ধারারেখা বলতে কি, আদর্শ পরিবাহীর বেগ প্রত্যেক বিন্দুতে সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, প্রতিটি বিন্দুতে যতগুলো পরিবাহীর অণু থাকবে সবার বেগ কিন্তু সমান হবে। তারপর বলেছে চাপের প্রয়োগে আদর্শ পরিবাহীর আয়তনের কোনো পরিবর্তন হয় না, এটাও একদম ঠিক। চাপ প্রয়োগ করলে আদর্শ পরিবাহীর আয়তনের ভলিউমে কোনো চেঞ্জ আসবে না। এবারে এখানে দেখো বলেছে ক নম্বরে আদর্শ পরিবাহীর বেগ প্রত্যেক বিন্দুতে সময়ের সাথে
পরিবর্তিত হয়, এটা ভুল। সময়ের সাথে অপরিবর্তিত থাকে। যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু আমরা তাকে আদর্শ পরিবাহী বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট আনসার কি কি হয়ে যাচ্ছে, খ, গ এবং ঘ। তাহলে এই পর্যন্তই আমাদের আজকের সেট ছিল। ঠিক আছে, 20টি প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের। আশা করছি তোমরা সকলেই সবকিছু ঠিক করেছো। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে 20টিতে কার 20টি ঠিক হয়েছে। আর যাদের ভুল হয়েছে তোমরা তোমাদের ভুলগুলো মার্ক করো। তো এখনো যে কয়েকদিন সময় আছে, 1 সপ্তাহর মতন, ঠিক আছে, 1 সপ্তাহ তো নেই, 6 দিনের মতন সময় রয়েছে। এই টাইমটাতে তোমরা সেই সমস্ত ভুলগুলো তোমাদের সংশোধন করো, এই মক টেস্টগুলো বেশি বেশি করে সলভ করো। যত কোশ্চেন বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু কোশ্চেন চেনা হয়ে যাবে, আর এক্সাম হলে যে সমস্ত প্রশ্ন আসবে সেই সমস্ত তোমার খুব ইজি মনে হবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই নেগেটিভ মার্ক সহ তোমাদের মার্ক ক্যালকুলেট করে কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো চেক করবো। তাহলে এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে এবারে তোমাদের যা করতে হবে সেটি হলো আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে সমস্ত পেজ রয়েছে এই সমস্ত পেজে তোমরা জয়েন করো। ঠিক আছে, এক্সাম পর্যন্ত তোমাদের যেমন মক টেস্ট দেওয়া আছে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, তার সাথে সাথে এক্সাম পেরোনোর পর কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হবে। সে সময়ও তোমাদের গাইডেন্সের জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই সমস্ত পেজগুলোকে ফলো করে রাখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফ ডাউনলোড করলে, যে কোনো পিডিএফ ডাউনলোড করলে পিডিএফ এর লাস্ট স্লাইডে, ঠিক আছে, সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি পাবে। এখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এই ক্লিক হিয়ারে ট্যাপ করলেই তোমরা সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ বা পেজে চলে গিয়ে জয়েন বা ফলো বাটনের মাধ্যমে আমাদের সাথে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, সকলেই পাশে থাকবে, আমরা কিন্তু তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখছো, ক্লাসটি করছো, তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের জন্য হেল্পফুল যদি হয়, তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে, আর কমেন্টে অবশ্যই তোমার মার্কস এবং সাথে জানাবে যে তোমাদের জন্য এই সমস্ত মক টেস্ট এবং ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে কি। ঠিক আছে, আর তোমাদের বন্ধু বান্ধব তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এই সমস্ত ক্লাস এবং মক টেস্টগুলো। আর তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের বলবো তোমরা অবশ্যই ওই লাল বাটনটি ট্যাপ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বেল আইকনটি রয়েছে, এই বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে এই কদিন যত ক্লাস আসবে কোনো ক্লাসের নোটিফিকেশন যেন তোমাদের মিস না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মক টেস্ট সলিউশনে। ততদিন জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।